আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে ক্লাস 7 এর এই সপ্তম শ্রেণী চ্যাপ্টার 1 নিম্ন শ্রেণীর জীবের এর কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করব। এখানে চারটা টপিক তোমরা দেখছো লিপিবদ্ধ করা আছে, ঠিক আছে? চারটা টপিক লিপিবদ্ধ করা আছে। আমরা এই চারটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। এটা হলো পর্ব 2, ঠিক আছে? আমরা এই চ্যাপ্টারের পর্ব 1 করছিলাম, আপলোড করছিলাম ইউটিউবে, ঠিক আছে? এটা হলো পর্ব 2। আমরা ওই পর্বের কি যে পর্বটা আপলোড করছিলাম পর্ব 1 এর লিংক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিওর তোমরা লিংকে গিয়ে দেখে নিবে, ঠিক আছে? ওই ভিডিওটা আগে দেখে আসো, ঠিক আছে? তাহলে আমরা এবার পর্যায়ক্রমিক ভাবে আরো ভিডিও দেবো এই অধ্যায়ে, ঠিক আছে? পর্ব পর্ব হিসেবে এটা তোমরা আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে প্লে লিস্টে গিয়েও তুমি দেখবা, প্লে লিস্ট অপশনে গেলেও তুমি প্লে লিস্ট আকারে দেখবা, ঠিক আছে? সকল শ্রেণী এগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? চ্যাপ্টার 1 নিম্ন শ্রেণী। তাহলে আমাদের ছত্রাক সম্পর্কে আমাদের পাঠ্য বই কি বলা আছে আমরা আগে সেটা দেখি। ছত্রাক সমঙ্গদেহী ক্লোরোফিল বিহীন অসবুজ জীব। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরভোজী অথবা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে এবং জৈব পদার্থ পূর্ণ মাটিতে জন্মায়। এখানে বলা হয়েছে ছত্রাকের কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে। ছত্রাকের বৈশিষ্ট্য বলা হয়েছে এরা সমাঙ্গদেহী, ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিল কোনটা? যেটা আর কি সবুজ গাছের, সবুজ উদ্ভিদের পাতায় বা সবুজ অংশে থাকে, ঠিক আছে? ওটার মাধ্যমে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে, ঠিক আছে? আলোর ফোটন করা ওটা আর কি ক্যাপচার করে ওই ফোটন করার মাধ্যমে মাটি থেকে পানি নিয়ে, খনিজ লবণ নিয়ে আর কি সালোক সংশ্লেষণ কার্য চালায় উদ্ভিদ। কিন্তু এটার কিন্তু কোনো ক্লোরোফিল নাই, ঠিক আছে? ক্লোরোফিল না থাকায় এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপন্ন করতে পারে না। এটা খাদ্যের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, ঠিক আছে? যেমন এরা মৃতভোজী, ঠিক আছে? পরভোজী, মৃতভোজী। পরভোজী বলতে কি? অন্যের উপর নির্ভরশীল, ভোজের জন্য মানে খাওয়ার জন্য অন্যের উপর নির্ভরশীল। আর মৃতভোজী মানে মৃত জিনিস, ঠিক আছে? মৃত জীবদেহের উপর এরা আর কি তাদের কাজ চালায় আর কি শোষণ প্রক্রিয়ায়। মৃত জীবদেহে থেকে তারা খাদ্য গ্রহণ করে, ঠিক আছে? মৃত জীবদেহে এরা জন্মায়, ঠিক আছে? তারপরে সালোক সংশ্লেষণটা করতে পারে না কারণ এদের দেহে কি নাই? এদের দেহে ক্লোরোফিল নাই, এরা অসবুজ। মানে ক্লোরোফিল থাকলে ওটা সবুজ ছিল, কারণ ক্লোরোফিলের রং হলো সবুজ, ঠিক আছে? কিন্তু ক্লোরোফিলটা নাই, তার মানে এটা অসবুজ জীব, ঠিক আছে? মৃতভোজী মানে মৃত জিনিস ভক্ষণ করে, মৃত জিনিস খায়। যে এখানে বলা হয়েছে পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ঠিক আছে? বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি এবং চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়, ঠিক আছে? মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে এবং জৈব পদার্থ পূর্ণ মাটিতে জন্মায়। এটা বলেছিলাম যে মৃতভোজী মানে মৃত জিনিস খেয়ে আর কি জীবন ধারণ করে, মৃত জীবের ধ্বংসাবশেষ খেয়ে জীবন ধারণ করে। তারপরে আসি ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। আমি ছত্রাকের এই সকল বৈশিষ্ট্য সম্পর্কে আর কি আগের ভিডিওতে কিছু বলছিলাম ছত্রাক সম্পর্কে, যে এরা পেনিসিলিন সহ। পেনিসিলিন কি? পেনিসিলিন হলো আর কি একটা মূল্যবান ওষুধ, ঠিক আছে? এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নামটা মনে নাই, একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিল। আচ্ছা, আমরা এদিকে যাচ্ছি না। মূল্যবান ওষুধ একটা পেনিসিলিন। তার হলো পাউরুটি তৈরি কারখানা ইস্ট নামক, এটা বলছিলাম যে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে এদের ভিটামিনের ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে এক প্রকার মাশরুম আছে অ্যাগারিকাস নামক, ঠিক আছে? অ্যাগারিকাস নামক এক প্রকার মাশরুম আছে যা শৌখিন খাদ্য বলে বিবেচিত, ঠিক আছে? ওই মাশরুমটা কি? ছত্রাকের গ্রুপের অন্তর্ভুক্ত। তারপরে অংশে যাই, কি বলা হয়েছে? মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। দাঁত, ছুলি বা ছোলম
ও মানুষের শ্বাসনালী প্রদাহ তার ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালো পট্টি রোগ, আখের লাল পচা রোগ সৃষ্টি করে। এরা সহজেই কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। আচ্ছা, এখানে বলা হয়েছে এরা কি কি ক্ষতি করে আমাদের। এরা মানুষ, জীবজন্তু, উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী। মানে রোগের সৃষ্টির পিছনে ছত্রাকের ভূমিকা আছে। যেমন দাঁত, বিভিন্ন জন্মরোগের ভিতরে দাঁত, তারপরে ঝুলি, ঠিক আছে, শ্বাসনালীর প্রদাহ, ঠিক আছে, ছত্রাকের কারণে সংক্রমিত হয়। তারপরে উদ্ভিদের কিছু রোগ আছে, যেমন আলুর বিলম্বিত ধসা রোগ, ঠিক আছে, পাটের কালো পট্টি রোগ ইত্যাদির জন্য আখের লাল পচা রোগ সৃষ্টি করে কি ছত্রাক। এরা এরা আর কি ছত্রাক কিন্তু তোমাদের পচতে সাহায্য করে আর কি ইতে পরিবেশে বিভিন্ন কিছু পচতে হলে আর কি জৈব হোক বা আর কি অন্য কিছু হোক, এগুলো পচতে হলে কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়ার লাগবে। ছত্রাক এবং ব্যাকটেরিয়ার দ্বারাই কোনো কিছু পচে, ঠিক আছে। এরা আবার পচিয়ে আমাদের ক্ষতি করে, যেমন কাঠ পচিয়ে, বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে ফেলে, আমাদের ক্ষতি হয়। তারপর ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ, ছত্রাকের সংক্রমণ কিভাবে প্রতিরোধ করবে তা সম্পর্কে বলা হয়েছে। ছত্রাক জনিত রোগ খুবই ছোঁয়াচে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হলো ছত্রাক জনিত রোগে আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ব্যবহার না করা, ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো এবং উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। এখানে বলা হয়েছে যে ছত্রাক জনিত রোগ খুবই ছোঁয়াচে, যেমন এই যে এখানে প্রথমে রোগ কটা বলা হয়েছিল যে দাঁত, ঝুলি, ঠিক আছে, এগুলো ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ বলতে কি, একজনের হলে আর কি তার সংস্পর্শে যে মানুষগুলো থাকে ওদেরও হয়, বা যার হয় রোগী যদি কোন যে সকল আর কি জিনিসপত্র ব্যবহার করে, যেমন চিরুনি, হ্যাঁ, তারপরে জামা কাপড়, টুপি, স্যান্ডেল ইত্যাদি, ওগুলো যদি অন্য কেউ ভালো মানুষও ইউজ করলে তাদেরও কিন্তু এই রোগটা সংক্রমিত হয় তাদের দেহে। ছোঁয়াচে রোগ আর কি, তোমরা বুঝো ছোঁয়াচে রোগ মানে কি। তারপরে এখানে এগুলো বলা হয়েছে যে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসতে হবে, ঠিক আছে, প্রতিরোধ করতে হলে আর কি ছত্রাকের সংক্রমণ কমাতে হলে ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা, আর কি ছত্রাকে আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটাতে হবে। আর যদি ছত্রাকে আর কি বেশি আক্রান্ত করে ফেলে, ঠিক আছে, তাহলে ওই উদ্ভিদটাকে উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে, নাহলে খেতে অন্যান্য যে উদ্ভিদগুলো আছে ওগুলো তো ওই রোগটা আর কি ছত্রাকের জনিত ওই রোগটা সংক্রমিত হবে। তাহলে আমাদের টপিক 1 শেষ, আমরা টপিক 2 এ যাব। তাহলে আমাদের টপিক 2 কি বলা হয়েছে, টপিক 2 বলা হয়েছে যে শৈবাল, ঠিক আছে। আমাদের পাঠ্যবই কি বলা হয়েছে দেখি। শৈবাল সমবর্গের ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। শৈবালের উপকারিতা: আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে বলা হয়েছে কি, সমবর্গের ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল। এখানে সমবর্গের ক্লোরোফিল যুক্ত বলতে কি বোঝানো হয়েছে, যে এদের ক্লোরোফিল আছে। আমরা একটু আগে দেখছিলাম যে ছত্রাকের ক্লোরোফিল নেই, মানে এরা স্বভোজী না, এরা পরভোজী, ঠিক আছে, মানে এরা খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে না, এরা অন্যের উপর নির্ভরশীল খাদ্যের জন্য। তাহলে শৈবাল সমবর্গী ক্লোরোফিল যুক্ত, এদের ক্লোরোফিল আছে, মানে তারা সালোক সংশ্লেষণ করতে পারে। ও স্বভোজী, স্বভোজী বলতে কি বোঝায়, খাদ্যের জন্য, ভোজের জন্য শুধু নিজের উপরই নির্ভরশীল, ঠিক আছে, নিজের উপরই নির্ভরশীল খাদ্যের জন্য। তার মানে এদের যেহেতু ক্লোরোফিল আছে, এরা সূর্যালোক ব্যবহার করে এরা খাদ্য তৈরি করতে সক্ষম, ঠিক আছে। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। এরা মাটিতে জন্মায়, পানিতে জন্মায়, অন্য গাছের উপরও জন্মায়, ঠিক আছে। গাছের উপরে দেখবা কি হালকা বাদামি বর্ণের, ঠিক আছে, সৃষ্টি গাছের উপরে বেশি দেখা যায়, ঠিক আছে, হালকা বাদামি বর্ণের এক প্রকার আর কি ছোট ছোট লোমের মতো না আর কি, একেবারে ছোট ছোট ঘাসের মতো কিছু দেখবা, ঠিক
ঠিক আছে, ওটা বলতে পারো যে শৈবাল। ঠিক আছে, স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। স্পাইরোগাইরা প্রজাতি, ঠিক আছে, এক প্রকার স্পাইরোগাইরা নামক শৈবাল জলাশয়ে বেশিরভাগ দেখা যায়। তারপরে শৈবালের উপকারিতা বলছে যে আইসক্রিম তৈরিতে, এটা আমি মনে হয় গত ভিডিওতে বলছিলাম যে আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল অ্যালজিন ব্যবহৃত হয়। ঠিক আছে, সামুদ্রিক শৈবাল আয়োডিন এবং পটাশিয়ামের জন্য একটি ভালো উৎস। মৎস্য চাষে আবার শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তারপরে কি বলা হয়েছে আমাদের বইয়ের পাঠ্য বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় শৈবালের উপকারিতা। মানুষ ও উদ্ভিদের নানা রোগ অপকারিতা, এগুলো উপকারিতা না, আমি ভুল বলছিলাম, উপকারিতা আগেরটা দেখছিলাম, এটা হলো অপকারিতা। শৈবালের অপকারিতা, মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের অধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এখানে বলা হয়েছে মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। শৈবাল কিন্তু মানুষ উদ্ভিদের অনেক রোগ সৃষ্টি করে। এখানে একটা উদাহরণস্বরূপ বলা আছে যে চা পাতার রেড রাস্ট নামক এক ধরনের রোগ আছে, ওই রোগের জন্য কিন্তু শৈবাল দায়ী। এই রোগ সৃষ্টি করে শৈবাল। ঠিক আছে, তোমরা এগুলা কিন্তু এমসিকিউ, ঠিক আছে, এগুলা কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে এমসিকিউ আছে, তোমরা এগুলা ভালো করে পড়বা। ঠিক আছে, ব্রেনের ভিতরে আটকে রাখবা। জলাশয়ে এগুলা কিন্তু জীববিজ্ঞানের পার্ট। ঠিক আছে, জীববিজ্ঞানের পার্ট, কিন্তু এখানে ম্যাথমেটিক্যালি নাই, খুব কম। কিন্তু তোমার এগুলা মুখস্থ করা এবং মনে রাখা, মুখস্থ বলতে কি, মুখস্থ করতে গেলে কিন্তু ভুলে যাও। ঠিক আছে, তুমি মনে রাখবা, জাস্ট এরকম করে মনে রাখবা যাতে সব সময় অল টাইম তোমার মনে থাকে। ঠিক আছে, ভালো করে ব্রেনে ঢুকে গেলে এটা বের হবে না সহজে। ঠিক আছে, টোটাস্থ করে রাখবে, শুধু মুখস্থ করলেই চলবে না। তারপরে আবার উপকারিতার ভিতরে বলা হয়েছে যে জলাশয়ে শৈবালের অধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। জলাশয় আমরা দেখছি যে জলাশয় শৈবাল থাকে। জলাশয় কোনগুলা, যেমন পুকুর, নদী, খাল, বিল, জল থাকে যেখানে আর কি, বুঝছো, সমুদ্র কি। তাহলে আমাদের টপিক 2 শেষ, শৈবাল। মানে টপিক 3 যাব। টপিক 3 হলো অ্যামিবা। অ্যামিবা সম্পর্কে কি বলা হয়েছে আমরা দেখি 5 নম্বর পৃষ্ঠায়। প্রোটিস্টা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী জীব। এদের দেহ ক্ষুদ্রাকার, তারপরে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহে আকার পরিবর্তন করে থাকে। এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপ ক্ষণপথ, অভিক্ষেপকে ক্ষণপথ বলে। ঠিক আছে, যে তোমার পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ অ্যামিবার আণুবীক্ষণিক গঠন, এখানে দেখতে পাচ্ছ যে আঙ্গুলের মতো, ঠিক আছে, আঙ্গুলের মতো কিছু আছে। ঠিক আছে, লম্বা লম্বা আঙ্গুলের মতো, ওইরকম আঙ্গুলের মতো এগুলোকে বলা হয় কি, আঙ্গুলের মতো এগুলোকে বলা হয় অভিক্ষেপ। ঠিক আছে, ক্ষণপথ বলে। ঠিক আছে, ক্ষণপথ বলে। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলন করে। ঠিক আছে, কি এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ করে, এই অভিক্ষেপের সাহায্যে। অভিক্ষেপ না তো, ক্ষণপথের সাহায্যে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর, সংকোচন গহ্বর থাকে। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে, একে প্লাজমা লেমা বলা হয়। অ্যামিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা একটু খেয়াল করো। ঠিক আছে, তোমরা 5 পৃষ্ঠায় খেয়াল করো যে চিত্র 1.6 অ্যামিবার আণুবীক্ষণিক গঠন। আঁকবো, আঁকার চেষ্টা করি। ঠিক আছে, আঁকার চেষ্টা করি। আমার আগে কিন্তু সুন্দর না, তোমরা একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখো, আঁকা সুন্দর না। ঠিক আছে, এর ভিতরে এই যে এখানে একটা আছে খালি জায়গার মতো, ঠিক আছে, অনেক গহ্বর আছে।
ঠিক আছে, খাদ্য গহ্বর, এটা হলো কি খাদ্য গহ্বর, তোমরা দেখতে পাচ্ছ খাদ্য গহ্বর, এই যে নিউক্লিয়াস, এগুলা কিন্তু এক কোষী, ঠিক আছে, এদের কোষ এটা পুরোটা কিন্তু এদের কোষ, ঠিক আছে, এই যে পুরোটা কিন্তু তাদের দেহটাতে খালি একটা কোষই, ঠিক আছে, এই কোষটাই, আর এই কোষের ভিতরে একটা নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াসটা, ভিতরে একটা নিউক্লিয়াস, ঠিক আছে, এই নিউক্লিয়াস, ঠিক আছে, এই হলো নিউক্লিয়াস। এখানে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গহ্বর দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এর পাশে কিন্তু আরেকটাই আছে, একটা লেয়ার আছে, ঠিক আছে, আরেকটা লেয়ার আছে, আকাশ সুন্দর নেই, একটু ই করে নিও, এরকম অনেক সাইটোপ্লাজমের মতো আছে, ঠিক আছে, পুরোপুরি আঁকলাম না। এখানে এই যে এটা হলো কি খাদ্য গহ্বর, খাদ্য গহ্বর, খাদ্য গহ্বর, এটা হলো খাদ্য গহ্বর ঘনপথ, এই যে আমরা বলছিলাম না যে আঙ্গুলের মতো, যে এই একটা ঘনপথ, ঘনপথ, এটাও কিন্তু একটা ঘনপথ, ঘনপথ, এই যে আঙ্গুলের মতো এগুলো ঘনপথ, ঠিক আছে, ঘনপথ। তারপরে যে নিউক্লিয়াস, এটা কিন্তু নিউক্লিয়াস, এটা কোষে একটা সুগঠিত নিউক্লিয়াস আছে, এটা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তারপরে হলো ইয়ে ইউক্যারিওটা নামক সুপার কিংডমের অন্তর্ভুক্ত প্রাণী, উদ্ভিদ, উদ্ভিদ না, জীব বলি। আচ্ছা, নিউক্লিয়াস, 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 তারপর হলো ইউরয়েড, ইউরয়েড, এগুলো ইউরয়েড, ইউরয়েড, আমরা ঘনপথ দেখছি যে এগুলো হলো ঘনপথ, যে একটা ঘনপথ, একটা ঘনপথ, ঠিক আছে, এগুলো খাদ্য গহ্বর, এটার মাধ্যমে খাদ্য গ্রহণ করে, ঠিক আছে, এটা হলো সংকোচনশীল গহ্বর, ঠিক আছে, সংকুচিত হয়, সংকোচনশীল গহ্বর, সংকোচনশীল, সংকোচনশীল গহ্বর, ঠিক আছে, পানি গহ্বর, এই যে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, এগুলো কিন্তু পানি গহ্বর, পানি গহ্বর, পানি গহ্বর। তারপর হলো এস্ট্রোপ্লাজম, এই যে এর ভিতরে যে লেয়ারটা আছে না, লেয়ারটা হলো এস্ট্রোপ্লাজম, না একটোপ্লাজম, একটোপ্লাজম, ঠিক আছে, একটোপ্লাজম, 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 ঠিক আছে। তারপরে প্লাজমোলেমা বলছিল না, প্লাজমোলেমা এখানে বলছিল, গহ্বর, এর দেহে একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে, একে প্লাজমোলেমা বলে। এই যে পাতলা এবং স্বচ্ছ একটা পর্দা আছে এখানে, ঠিক আছে, এই যে এখানে, এখানে একটা পাতলা স্বচ্ছ পর্দা আছে, এটাকে বলা হয় প্লাজমোলেমা, ঠিক আছে, প্লাজমোলেমা, তোমরা কিন্তু এই যে এই চিত্রটা আছে না, তোমরা চিত্রটা ভালো করে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবা, আর আরো ভালো করে পড়বা, এগুলা মনে রাখার চেষ্টা করবা। আমি আঁকতে পারি না, মোটামুটি আঁকলাম, ঠিক আছে, এটা হলো নিউক্লিয়াস।
তারপরে এখানে আরো কিছু আছে, যে প্লাজমা জেল, ঠিক আছে, যে এই প্লাজমার ভিতরে কিন্তু প্লাজমা জেল আছে, ঠিক আছে, প্লাজমা জেল প্লাজমা জেল, প্লাজমা জেল আছে, ঠিক আছে। তাহলে এই গাঠনিক চিত্রটা, ঠিক আছে, আমি এবার গাঠনিক চিত্রটা তোমরা ভালো করে খেয়াল করবা, ভালো করে মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমাদের এটা মুছে ফেলি, তোমরা এগুলো বাসায় আঁকার চেষ্টা করো, ঠিক আছে, বাসায় আঁকার চেষ্টা করো, সুন্দর করে পেন্সিল দিয়ে তোমার আঁকার চেষ্টা করো। তাহলে আমাদের 3 নম্বরটাও শেষ হলো। তাহলে আমাদের 4 নম্বর টপিক কি বলা হয়েছে, অ্যান্টামিবা। তোমাদের পার্ট 2 এর 5 নম্বর পৃষ্ঠার পার্ট নম্বর 7, অ্যান্টামিবা। অ্যান্টামিবা প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব, ঠিক আছে, এটা কিন্তু প্রোটিস্টা রাজ্যভুক্ত অ্যামিবার মতো, ঠিক আছে, আরেক ধরনের এককোষী জীব, এটা কিন্তু অ্যামিবার মতো এককোষী জীবী। খালি চোখে এদের দেখা যায় না, এদের কিন্তু খালি চোখে তুমি দেখতে পাবা না, এদের দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই, কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে, ঠিক আছে। মানে অ্যান্টামিবা হলো এরকম, যেটা আর কি সবসময় এক আকৃতিতে থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করে এটার আর কি চলনের সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে। অ্যামিবাও কিন্তু এই কাজটাই করে, ঠিক আছে, আকার আকৃতি পরিবর্তন করতে থাকে। এদের দেহ স্বচ্ছ জেলির নেয়, ঠিক আছে, স্বচ্ছ জেলি, জেলি তোমরা চিনো, ওই জেলির মতো। তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে। এই অবস্থায় একে সিস্ট বলে, ঠিক আছে। প্রতিকূল পরিবেশে, প্রতিকূল বলতে কি আর কি ওটার অনুকূলে না, মানে এরকম একটা পরিবেশ যে যে পরিবেশে এই জীবটার অ্যান্টামিবা তার নিজের বিপদ হবে, ঠিক আছে, সে এই বিপদের আশঙ্কা পেয়ে তার শরীরটাকে শক্ত একটা পর্দা দ্বারা আবৃত করে গোল হয়ে বলে, ঠিক আছে, গোল হয়ে যায়। এই অবস্থায় একে সিস্ট বলে, ঠিক আছে। এই অবস্থা থাকলে অ্যান্টামিবা তখন সিস্ট বলে, এই অবস্থাটাকে সিস্ট বলে। আমাশয় রোগ সাধারণত 2 ধরনের, যথা অ্যামিবিক ও ব্যাসিলারি। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমাশয় রোগ কয় ধরনের এবং কি কি। আমাশয় রোগ 2 ধরনের, অ্যামিবিক আমাশয় ও ব্যাসিলারি আমাশয়, ঠিক আছে। ব্যাসিলারি আমাশয়ের কারণ এক ধরনের ব্যাসিলারি ব্যাকটেরিয়া। ব্যাসিলারি ব্যাসিলারি আমাশয়ের কারণ হলো এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া আর কি। অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। আমাশয় 2 ধরনের, একটা হলো ব্যাসিলারি আমাশয়। ব্যাসিলারি আমাশয় হয় এক ধরনের ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে, আর একটা হলো অ্যান্টামিবা নামক এই এককোষী অণুজীবটার সংক্রমণে হয় কি অ্যামিবিক আমাশয় হয়ে থাকে, ঠিক আছে। এটা হলো তাদের অপকারিতা। এখানে আবার এই যে অ্যামিবার যেমন একটা চিত্র দিয়েছিল গাঠনিক চিত্র, তেমনি অ্যান্টামিবার একটা গাঠনিক চিত্র দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু লোহিত রক্তকণিকা আছে, ঠিক আছে। অ্যান্টামিবার দেহে আবার ব্যাকটেরিয়াও দেখা যাচ্ছে, ঠিক আছে। লোহিত রক্তকণিকা, ব্যাকটেরিয়া, ঘনপদ আছে, তার মানে অ্যান্টামিবার ঘনপদ আছে। দেহে এন্ডোপ্লাজম, একটোপ্লাজম। এন্ডোপ্লাজম মানে কি ভিতরের একটা আবরণ, একটোপ্লাজম হলো বাইরের একটা আবরণ। আর প্লাজমোলামা হলো যে বাইরে একটা পাতলা একটা আবরণ একটা বাইরে, ঠিক আছে, ওটা হলো প্লাজমোলামা। তারপর খাদ্য গহ্বর, প্লাজমোলামা কিন্তু তোমার আর কি তো দেখছিলাম অ্যামিবা তো আছে, ঠিক আছে। খাদ্য গহ্বর আছে, নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসটাও আছে। এদের দেহটা কিন্তু এককোষী, এদের পুরো দেহটা কিন্তু একটা কোষ দ্বারা গঠিত, ঠিক আছে। এদের দিয়ে আবার আছে লোহিত রক্তকণিকা, হ্যাঁ, ব্যাকটেরিয়া আছে। তারপর নিচে কি বলা আছে দেখি, পাশে আরো কিছু চিত্র দেওয়া আছে ছোট ছোট, যে নিউক্লিয়াস, বহু বিভাজন প্রক্রিয়া। আচ্ছা, এখানে অ্যান্টিমিবার বহু বিভাজন প্রক্রিয়া দেওয়া আছে, এটা বংশ বিস্তার কেমনে করে। এখানে একটা ফ্লো চিত্র দেওয়া আছে, আচ্ছা আর কি পর্যায়ক্রমিকভাবে চিত্র দেওয়া আছে। এই যে প্রথমে এই অবস্থা থাকে, প্রথম অবস্থাটা হলো এটা অ্যান্টামিবারটা, তারপরে কিভাবে বংশ বিস্তার করে চিত্র 1.8 দেখানো হয়েছে।
ক্রোমাটিন দানা, তারপর নিউক্লিয়াস। ঠিক আছে, প্রথমে থাকে কিতে, এই অবস্থা থাকে, প্রথমে এই অবস্থাটা থাকে। প্রথমে এরকম কিছুটা স্টেট না, এই অবস্থায় থাকে। ঠিক আছে, এই অবস্থা আছে অ্যান্টামিবাটা। তারপরে এটার ভিতরে ক্রোমাটিন দানা আছে এরকম এরকম আর কি। ঠিক আছে, নিউক্লিয়াসটা নিউক্লিয়াসটা এটা হলো নিউক্লিয়াস। ঠিক আছে, এই অবস্থা থেকে তারপরে যায় কি একটা অবস্থা, তার পরবর্তী অবস্থা সময় আর কি বংশ বৃদ্ধি করার সময় বড় অবস্থায় আবার এরকম আকার ধারণ করে। আকার ধারণ করে। ঠিক আছে, এর ভিতরে যে গোলাপ গোল গোল এটা হলো নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস তারপরে আরো আছে ক্রোমাটিন দানা আছে, ক্রোমাটিন দানা, ক্রোমাটিন দানা। এই চিত্রগুলো তোমরা খেয়াল করে ভালো করে মনে রাখতে পারো। ঠিক আছে, প্রাথমিক কিছু গঠন দেওয়া হয়েছে অ্যান্টামিবার। ঠিক আছে, এটা হলো নিউক্লিয়াস, এগুলো হলো ক্রোমাটিন দানা। ঠিক আছে, তারপরের অবস্থা, তারপর অবস্থা পুরোপুরি প্রায় পুরোপুরি গোল হয়ে গেছে। এই অবস্থাতে প্রায় পুরোপুরি গোল। ঠিক আছে, এই অবস্থা আবার এগুলো একটু বড় হয়েছে, চোখের মতো এখানে। এগুলো হলো এখন স্পোর। ঠিক আছে, এগুলো এখানে এগুলো হলো স্পোর। এগুলো কি বলা হয়? স্পোর। জাস্ট এগুলো এটাই মাথায় রাখো যে এগুলোকে বলা হয় স্পোর। ঠিক আছে, এগুলো সম্পর্কে আরো বিশ্লেষণ বা বড় একটু উপরে লেভেলে গেল। ঠিক আছে, তারপরে এখানে যে শিশু অ্যান্টামিবা, তারপরে যে অ্যান্টামিবা শিশু একটা অ্যান্টামিবা জন্ম নিল, এটা দেখতে কিছুটা এরকম, আকার তো মোটেই সুন্দর না। তারপর চেষ্টা করি, চেষ্টা তো করার করতে দোষ নেই। ঠিক আছে, চেষ্টা করতেছি। রাখলাম, খুবই সুন্দর আকার। এটা হলো শিশু অ্যান্টামিবা। ঠিক আছে, তার মানে এভাবে অ্যান্টামিবা আবার বংশ বিস্তার করে। ঠিক আছে, একটু মাথায় রেখো। তারপর আছে কি, এরা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহদন্তে বাস করে। তারপরে অ্যান্টামিবা কোষ বিভাজন ও অণুজীব স্পোর সৃষ্টি করে, সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। যে স্পোর গুলা দেখছো না, যে স্পোর গুলা কিন্তু এই স্পোর গুলার সাহায্যে কিন্তু অ্যান্টামিবা বংশ বিস্তার করে, যেগুলা অণুজীব স্পোর। ঠিক আছে, অণুজীব আবার স্পোর বলে। ঠিক আছে, স্পোর গুলার সাহায্যে অ্যান্টামিবা বংশ বৃদ্ধি করে। তারপরে স্পুরেলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। অ্যান্টামিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। ঠিক আছে, স্পোর থেকে কিন্তু আলাদা আলাদা অ্যামিবা হয়, অ্যান্টামিবা। ঠিক আছে, স্পোর গুলো থেকে। ঠিক আছে, রোগী জীবাণুটি কোন লক্ষণ ছাড়াই বহন করে আর কি, যার গায়ে আর কি, যার শরীরে এই জীবাণুটা যায়, ওটা কোন লক্ষণ এরকম একটা প্রকাশ করে না। তাই এখানে বলছে যে রোগ জীবাণুটি কোন লক্ষণ ছাড়াই বহন করে। আমিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন, মানে এটা সম্পূর্ণভাবে নিরাময় করাটা খুব চ্যালেঞ্জিং। উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে এই রোগ সেরে যায়। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। ঠিক আছে, তোমরা ভালো করে পড়বে। আমাদের এই অধ্যায়ে আরো 2টা পর্ব আপলোড করা হবে। ঠিক আছে, তোমরা ওই পর্বগুলো মনোযোগ দিয়ে দেখবে আর আমাদের আগের পর্বটা দেখে আসবে। ঠিক আছে, পর্ব 1 দেখে আসবে, এটা হলো পর্ব 2। তাহলে তোমরা ভালো করে ক্লিয়ার হবে এই অধ্যায়টা সম্পর্কে। আমরা আশা করি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে এবং পড়বে আর কি। বাসা না পড়লে কিন্তু কিছু হবে না। ঠিক আছে,
সুন্দর করে পড়বে এবং নোট করার চেষ্টা করবে। আর হাতে নোট খাতা রাখবে আর কলম রাখবে, নোট করার চেষ্টা করবে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু এইগুলাকে তুমি নোট করবা, ঠিক আছে? নোট করে রাখবা, তারপরে তুমি এগুলো পড়বা, ঠিক আছে? ভালো করে পড়লে কিন্তু তোমরা এমসিকিউর সমাধান করতে পারবা, তার বড় প্রশ্ন তুমি সমাধান করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত বিদায়, ঠিক আছে? তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন একেবারে নতুন চ্যানেল, ঠিক আছে? অনেক কম সংখ্যক সাবস্ক্রাইবার, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিয়ে দিও, ঠিক আছে? আজকের মতো এখানে বিদায়।